আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের বোন দুলা ভাইরা দেখাশোনা করতো। পরে এক সময় আমার পড়াশোনার জন্য দুলা ভাইরা খরচ দিতে চায় না। তারপর আমি চিন্তা করলাম যে আমি নিজে কিছু করতে পারি কিনা। আমার চিন্তা ছিল যে আমি কিছু করি, তার পাশাপাশি যেন আমি পড়াশোনাটাও করতে পারি। আমি সাব্বির গার্মেন্টস বোরকা হাউস নামে এক দোকানে সেলসম্যানের কাজ করতেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটা সেলসম্যানের কাজ করতেছিলাম, আপনাদের এখানে কি দেওয়া যাবে আমাকে? আমার মালিককে বললাম যে আমি স্টুডেন্ট, আমাকে ক্লাস করার জন্য 2-1 ঘন্টা ছুটি দিবেন। 2 ঘন্টার জন্য আমাকে ছুটি দিত। এভাবে জব করতে থাকি, ওইখানে কাজ করতে থাকি। করতে করতে হঠাৎ ছেলের সঙ্গে দেখা হয়, কিন্তু আমি জানি না সেই ছেলেটা আঁচল শাড়িঘর আর আঁচল কালেকশনের দোকানের মালিকের ছেলে। কিন্তু এর মধ্যে একটা ছেলে আমাকে ফোন দিত। হ্যাঁ করছি। আপনি কে করছেন? নাম বলা যাবে, নাম বললে তুমি আমার সাথে কথা বলবে না। আমার কাছে ওর পরিচয়টা বলতে চাইতো না। ও ভাবতো যে ওর পরিচয় দিলে পরে আমি যদি কথা না বলি, এই কারণে ওর পরিচয়টা দিত না। অনেকদিন পরে বলছে যে আমি পারবে এই দোকানের মালিকের ছেলে। হ্যাঁ, আমাকে তো আগে দেখো না। এই কারণ হচ্ছে যে আমি ওই টাঙ্গাইল মাওলানা ভাষা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে না, এখানে অনার্স করি। মাস্টার্স করেনি এবং চাকরির জন্য যোগাযোগ করতেছে, চাকরি হওয়ার কথা আছে, এটাও বলে আমাকে। এটাই আসলে তুমি যদি আমার সাথে কথা না বলো। তারপরে ওর সাথে আমি কথা বলতে শুরু করি। আমি কথা বলতে বলতে এক সময় ওর সম্পর্কে জড়ায় গেছে। একদিন 2 দিন এভাবে আমাদের সম্পর্ক চলতে থাকে। চাঁদ রাতে আমি চাকরিটা ছেড়ে দিই এবং ঈদের পরে আমাদের দুজনের দেখা হয়। পারভেজ একটা মেয়ের সাথে সম্পর্ক করতো। একটা মেয়ে আমার ফোন দিত, কথা হইতো, আর কথাটা হয়নি। তার সঙ্গে আর এখন সম্পর্ক নেই। তারপরে সন্দেহ থাকতো সবসময় যে আমার সঙ্গে যখন কথা বলে না, ফোনটা ওয়েটিং করলাম, তার মনে হয় মেয়েটার সঙ্গে কথা বলে। আর এই সম্পর্কের কথা আমার বাড়িতে কাউকে জানায়নি। তোমার পড়াশোনার খরচ খুব খারাপ। আব্বা মারা যাওয়ার পরে কয়েকদিন দুলাভাই খরচ দিত, কিন্তু যখন বড় বোনের ক্যান্সার ধরা পড়ছে তখন দুলাভাই দিতে পারে না। তাই আমি যাতে নিজের পড়ালেখার খরচ চালাইতে পারি, এই জন্য চাকরি নিচ্ছি। আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাই। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমার ছোট যে বোনটা ওরও বিয়ে। সে জানলো যে আমার ছোট বোনের বিয়ে হয়েছে। তোমার মন খারাপ হয় না? মন খারাপের কি আছে, ওর আগে হয়েছে আমার পরে হবে। পারভেজ বিয়ে করার জন্য বলে। চলো তাহলে আমরা বিয়ে করব। আমি তখন রাজি হই। তোমার ফ্যামিলি রেখো? বাবা কুয়েতে থেকে, চাচাও বিদেশে থাকে, আর ছোট চাচা হচ্ছে দেশে। কিন্তু আমার চাচারা তো আমাকে দেখতে পারে না, আমার ভালো চায় না। আমি এখন এটা বলতে পারবো না। তো আমাকে বললো যে বাবা আসার পরে আমি এটা সবকিছু খুলে বলবো, তখন মেনে নেবে। এভাবে আমাকে সে বিয়ের প্রস্তাব দেয়। আমি তার বিয়েতে কথাতে রাজি ছিলাম না, একসময় রাজি হয়ে যায়। তো আমরা এই সত্যি বিয়ে করি। তো ইকো গবেষণার গেটের সামনে গিয়ে আমি প্রায় আধা ঘন্টারও বেশি দাঁড়ায় আছি, আসে না। পরে দেখলাম 2টা ফ্রেন্ড সঙ্গে করে আমার কাছে আসলো। মানে ইয়াং ছেলে, সেটা যে কাজই হতে পারে আমি তো জানি না। একটা কাগজ আমার কাছে দিল, আর সে আমাকে সেখানে একটা সই করায়। তো আমি পারভেজকে বললাম তুমি সই করছো? হ্যাঁ আমি তো করেছি। পারভেজকে বললাম যে কি ব্যাপার, আমরা তো কবুল করলাম না। আরে এই যুগে কবুল টবুল বলতে হয় না, মেয়েও রাজি ছেলেও রাজি, মনের মিলটাই আসল কথা। তোমাদের বিয়ে হয়ে গেছে, আধুনিক হচ্ছে, কবুল করা লাগবে না। বিয়ের পরও কথা কম বলতো সে আমার সাথে। আমি বাসায় বসে বসে কাঁদতাম, আমার ফ্যামিলিতে আমি বুঝতে দিতাম না। ও এভাবে আমাকে সময় দেয় যে আমি আসবো, তুমি রেডি হও। আমি রেডি হতাম।
আমি জানি ও আসতেছে, আমি তাই রেডি হয়ে থাকি বাসায়, যে ও এসে আমাকে ফোন দিলে আমি বাসা থেকে বের হব, কিন্তু ও আসে না। টেনশনে থাকতাম যে কেন আমাকে শুধু কথা দেয়, আসে না, দেখা করে না। একসময় অসুস্থ হয়ে পড়ি টেনশন করতে করতে, এতটাই অসুস্থ হয়ে পড়ি আমি আমার ফ্যামিলিকে তখন বলতে বাধ্য হয়েছি, মা আমি না তোমরা না জানে বিয়ে করে ফেলছি। ওদের বাড়ি নাটোরে, মহেশ্বর গ্রামে থাকে। ওদের এখানে দোকান আছে 2টা, আমি যে দোকানে কাজ করি তার পাশেই 2টা দোকান ওদের। ওরা আমার সাথে যোগাযোগ করে না। আমার আম্মা অনেক কষ্ট পাইছে, আমার ফ্যামিলি অনেক কষ্ট পাইছে। তো পরে ও আমার সাথে একদিন দেখা করলো। আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ও বলতেছে যে আমি বাড়িতে আর যাবো না, রাত করে চলে আসি। আমার টাকা দিয়ে দিব, আমার একটা ইন্টারভিউ আছে। তো আমি বললাম তোমার কাছে তো টাকাও নেই, টাকা নাও। বলছে না টাকা লাগবে না, আমি আমার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি ঢাকাতে যাব, আমার এক ভাইবা পরীক্ষা আছে। ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষা বোর্ডের বাইরে। চল আমাদের বাড়ি যাই। সেদিনই আমাদের বাড়িতে পাপড় যাওয়া, পারভিজকে নেওয়া। আমাদের বাড়িতে এসে ঈদ করে আমরা ঢাকাতে চলে আসি। আমরা কোয়ার্টারে যাই। হ্যালো কান্তাপা, কেমন আছো? ভালো আছিস তুই? হ্যাঁ আমরা ভালো আছি। জানো আজকে আমি কোয়ার্টারে উঠছি। তাই নাকি? ও ভালো তো। আচ্ছা শুনলাম কি হাজবেন্ড নাকি সরকারি চাকরি করে? হ্যাঁ হ্যাঁ পারভেজ চাকরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এটা শোনার পরে আমার চাচু বোন বললো, তুই তো জানিসই আমার লেখাপড়া শেষ, এখন টাকা পয়সা রেডি করে গেছি সরকারি চাকরি দেখ না হাজবেন্ডকে বলে দিতে হয়। ও আচ্ছা আমি কমানে। পারভেজ আমার সব কথাগুলো লাউড স্পিকার দিয়ে শুনতো, আমি কি বলি, আমার ফ্যামিলি কি বলছে, সেই কথাগুলো সবসময় সে জানতে চাইতো। কি কিছু করতে পারবে? কোনে কিছুদিন পরে আমাকে বললো যে আলো বিদ্যুৎ মন্ত্রণালয়ের পরীক্ষা দিয়েছিলাম না, আমার চাকরির জন্য ডাকছে। কিন্তু তুমি না চাকরিতে জয়েন করেছো, তাহলে কি হবে? তাই তো। আচ্ছা তোমার না চাচাতো বোন সরকারি চাকরি করতে চাচ্ছে, কত? তাহলে আমি কিন্তু ওইখানে চাকরিতে জয়েন করে দিতে পারি। তাহলে এটা তো খুব ভালো কথা, কিন্তু টাকা কত লাগবে? 1.5 লাখ টাকা দেওয়া হয়। চাচাতো বোনকে বললে যে রিসেন্টলি আপনাকে ভাইবাকে ডাকবে। পুরো 2 মাস আপু এভাবে ঘুরতে থাকে, ভাইবার ডেট বারবার পিছাইতে থাকে। তার মধ্যে হরতাল চলছিল। আপু ভাবতো যে অবরোধ চলছে, হরতাল চলছে, এই কারণে হয়তো ডেটটা পিছাচ্ছে। পরে আবারও পারভেজ আমাকে বললে যে মনি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার কিছু নিয়োগ আছে। কাগজপত্র কালকের মধ্যে পাঠিয়ে দিবি, হ্যাঁ, নাহলে দেরি হলে ঝামেলা হয়ে যাবে, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখি। কিসের নিয়োগের কথা বলছো? ওই আমাদের অফিসে একটা পদ খালি হয়েছে তো। কিছু লোক নিবে, তো যারা শ্রমিক, যারা এখানে এমপ্লয়, তাদেরকে গোপনে আগে বলে দিচ্ছে যে আপনাদের কোনো কাছের লোক থাকলে আমাকে বলেন, তাহলে লোক নিবে। মামা দুলাভাই সবাই তো সরকারি চাকরি খুঁজছে। ও তাহলে একটা কাজ করো, ওদের কাগজপত্র পাঠিয়ে দাও। তাহলে কত টাকা লাগতে পারে? তো আমার বোনও এদিকে যোগাযোগ করতে থাকে, কাগজপত্র সব কুরিয়ার সার্ভিস করে পাঠা দেয়। তারপর ও টাকাও পাঠায় পারভেজের অ্যাকাউন্টে। তারপর আমার মামাও এভাবে পাঠায়। আমাকে একদিন বললো যে আগামীকাল তো নির্বাচন, আমার তো কয়েকজনকে ডাকছে। কি জানি কাজ আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার আপুর বাসায় যাও, আমাকে আজকে রাত্রেই ডাকছে, আমি থাকি বাসায়। তুমি একা কি করবা? আমি থাকতে পারবো না। যাও, আমি তোমার নির্বাচনের পরে নিয়ে আসবো। 4 তারিখে রাত্রে গেলাম, 5 তারিখ থাকছি, 6 তারিখ থাকছি। আমি ওকে বারবার ফোন দিই, কি ব্যাপার, নির্বাচন তো হয়ে গেছে, আমাকে নিতে আসলো না। পরে আমি একাই বাসায় চলে গেছি, গিয়ে দেখি ও ঘুমাচ্ছে। ও যখন অফিসে যেত না, দেরি করে ঘুমিয়ে থেকে উঠতো, তখন আমি জিজ্ঞাসা করতাম যে তুমি 10টা 11টা বেজে যাচ্ছে, অফিসে যাবো না? ও আমাকে বলতো আমার অফিসের ডাক্তার নবাব স্যার আছে না,
খুব ভালো মানুষ, আমার খুব হেল্প করে, বুঝছো? ঠিক আছে। অফিস আদালতের ব্যাপারে আমি খুব কম কথা বলতাম, অনেক কিছু আমি ওকে জিজ্ঞাসা করতে গিয়ে পারতাম না। আমি ওর অফিসে যেতে চাইতাম। শোনো না, আজকে আমি তোমার সাথে তোমার অফিসে যাবো। তুমি না আইডি কার্ড হারাইতেছো, আইডি কার্ড উঠানোর পরে তারপর তোমার নিয়ে যেতাম। তো আমি বললাম, কেন আইডি কার্ড লাগবে কেন? জাতীয় ভার্সিটিতে ঢুকতে হলে আইডি কার্ড লাগে, বুঝছো? শুধু একটা জিনিস বুঝতাম যে ও হয়তো অফিসের ঝামেলা নিয়ে আছে, যেগুলো আমাদের বোনদের জব টব দেওয়ার কারণে অফিসে হয়তো বেশি সময় দিচ্ছে। বোনদের কাছেও টাকা চাওয়ার বিষয়ে আমাকে বলতে বলতো। মানে ভাই বোনেরা, দুলা ভাই, এরা টাকা পাঠাতে দেরি করতে থেকে তাহলে করে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কি করবা? চাকরি বলো যে তাড়াতাড়ি বাকি টাকাটা পাঠাতে দেওয়ার জন্য। আচ্ছা, আমি পাবানে। হ্যালো হ্যালো। আমি তখন বলে দিতাম, ওরা টাকা পাঠিয়ে দিত। কিছুদিন পর পর আমার সিম চেঞ্জ করে দেয়, এটা আমি কখনো বুঝতে পারতাম না কেন চেঞ্জ করে দেয়। ও আমাকে খুব সময় দিত না, বাসাতেও থাকতো না, অনেক রাত্রে আসতো বাসায়। তুমি না 10টার সময় মাত্র আইলে, আবার কই যাও? বললো কি আমার ফ্রেন্ডরা একটু ডাকতেছে, তাদের সঙ্গে দেখা করে আসে। তুমি ঘুমাও, আমি আসতেছি। হ্যাঁ, বাইরে থেকে নক করে দিয়েছে। আমি বলছি, কেন? একটু দেরি হয়েছিল। বাইরে থেকে তালা দিয়ে চাবিটা নিয়ে ও বাইরে গেছে। যখন রাত 12:30 বাজে, তখন আমি ওকে ফোন দিয়ে বললাম আমার হাতে থেকে গ্লাসটা পড়ে গেছে, পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এরকম ভেঙে যাওয়া কোনো কিছু লক্ষণ তো খারাপ হয়। তো তুমি কই? আর কো না, এইমাত্র আমার হাত থেকে গ্লাস করে বানিয়ে গেছে। তুমি বাইরে থেকো না, তুমি চলে আসো। আমাকে বলছে, না কোনো সমস্যা নেই, আমি আর আধা ঘন্টার মধ্যে চলে আসবো, তুমি ঘুমাই যাও, সমস্যা নেই। আর আমি তো ওই ঘুমাই গেছি, পরে আর আমি জাগনা পাই না। সেই মুহূর্তে ওরই এক ফ্রেন্ড এসে দরজা ধাক্কাচ্ছে। সকাল তখন 7:30 বাজে। আপনার ভাই কোনে? আপনার ভাই তো আপনাদের সঙ্গে গেছে। আইজনের তো খারাপ দিচ্ছে। কে? গত রাইতে আইজনের একটা আইডি কার্ড আসলো না, তাই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। অনেক সরকার থেকে হচ্ছে। ভাবি, আপনার এখানে কি আইডি কার্ড আছে? ভাই আপনি যাবেন, আমি টাকা লেগেছি। তো ও বলছে যে আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে গাজীপুরের মধ্যে যে ক্ষমতাশীল? একটু ভাবেন ভাবি আছে কিনা। ভাই শোনেন, আমি রুহুল আমিন নামে একজনের কথা শুনেছিলাম। উনি নাকি আওয়ামী লীগের একটা নেতা, সে এখানকার অনেক কিছু দেখাশোনা করতে পারে। আচ্ছা ভাবি, ভাই তার আগে একটু চাবিটা নিয়ে, ওনার কাছ থেকে চাবিটা নিয়ে আমার খোলার ব্যবস্থা করেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দেখো। আজকে রাত্রে ফোনটাকে পাইনি, ও সকালবেলা চলে আসছে যখন জানতে পারছে যে পার্বতীর এই ঘটনা। তো আমার সাথে অলরেডি দেখা করতে আসছে, কিন্তু দরজা আটকানো ছিল জন্য আমার সাথে দেখা করতে পারিনি। এটা পারভেজের বাসা না? হয়। আপনি কে? আমি আছি। আপনি কে? আমি পারভেজের বউ, মনি। আমি তার ওয়াইফ, এটা সে বিশ্বাস করেনি। পারভেজের সাথে আমার 2 বছরের সম্পর্ক। ও তো আমার ধারণা করে বিয়েই করতে পারেন না। এগুলো আপনি কি কর? আমাদের বিয়ে হয়েছে। ভালো করে কাবিন নামাটা দেখো। এমন কাউ পারভেজ করি। পারভেজকে তো গতকালকে পুলিশে ধরে লেগেছে। সেই মেয়েটাকে আমি জানাই দিলাম যে কিভাবে সে ধরা পড়ছে। থানা থেকে পারভেজের কাছ থেকে চাবি নিয়েছে, খুলে আমাকে ডিটেলস আগে খুলে বলছে, তবে আমি থানাতে গেছি।
থানা থেকে যে কথাটা বলছে যে ও বড় রকমের অন্যায় করছে, তাকে তো সহজে আর জামিন দেওয়া যাচ্ছে না, তাকে চালান করে দিতে হবে। ডিটেলস আমি এসআর কাছ থেকে শুনতে চাই, এসআই আমাকে ডিটেলস খুলে বলেনি। আমার ছোট বোনকে যে আমি ফোন দিয়েছিলাম যে দেখ টুম্পা, আমি কি করে ওর জন্য আমি কি করব, বাড়িতে জানালে তোর মান সম্মান থাকবে না, আর সবাইকে টাকা পয়সা জমা দিচ্ছে চাকরি দেওয়ার জন্য, ও তো চাকরি তো তাহলে কিভাবে কি করবে। তোরা আবার এই কথাটা কারো বলিস না। আমার ছোট বোনকে বললাম যে তুই কিছু করতে পারিস কিনা দেখ। তো তখন বললো আমার বান্ধবীর বাবা, সে হলো ভূমি মন্ত্রণালয়ে জব করে, সে কিছু করতে পারবে। সে আমারও আগে থানাতে আসছে এবং সে ম্যানেজ করছে। আমি থানাতে গিয়ে জানতে পারলাম যে 10,000 টাকা দিতে হবে এসআইকে। সেই 10,000 টাকা উঠাই নিয়ে এসে আমি এসআইকে দিই। সে টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে আমাকে বিদায় দিয়ে দিল, ওকে সেদিনকে ছাড়ে নাই। সেখান থেকে আমি কান্না করতে করতে আমার বাসায় ঢুকি। জয়দেবপুর আসার পরে ওকে কোর্টে ওইখানে জামিন করায়ে ওকে বের করে আস্তে আস্তে সন্ধ্যা 7:30 বেজে যায়। আর এই ঘটনাগুলো খুব দ্রুতই কাটে, যে 23 তারিখের পর থেকে। যেমন আমার বোনরা আমি আসতে বলি, বলেছে যে 2 তারিখের আগে চলে আসতে হবে। 24-25 তারিখের মধ্যে চলে আমার বাসায়। বাবা শোনেন, আপনাদের না 2 তারিখে জয়েন, আপনাদের কিন্তু আগে চলে আসতে হবে। আমার মামা আমার চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন। আমার চাচাতো বোনদের কাছে আমি বলে রাখি এটা যে 2 তারিখে জয়েন ডেট। এদিকে আমি ওকে বলি যে আচ্ছা আমি তো প্রিপারেশন নিয়েছি, আমার ডিগ্রির ফার্স্ট ইয়ারের পরীক্ষা, আমি তো পরীক্ষা দেবো। আরে তোমার এসব নিয়ে টেনশন করতে হবে না, আমি তোমার সিট ডাউন করে ফেলে দেবো। তোমার বলছে সমস্যা নেই, আমি যদি রেজাল্ট করাই দিতে পারি, তোমার আমি সিটও করাই দিতে পারবো, আমি সবই করে দিতে পারবো। আমার ছোট বোনের যে বান্ধবীর বাবা, সে আমাকে বলছিল মোবাইলের নাম্বারগুলো কাগজে তুলে রাখবে, আরেকটা জিনিস ফলো রাখবে, তোমার হাজবেন্ড নেশা করে কিনা, তোমার হাজবেন্ড সকালে যেভাবে বের হয় রাতে যখন বাসায় ফিরে সেভাবে ফিরে কিনা একটু লক্ষ্য করতে। তুমি স্ত্রী হিসেবে কিন্তু এটা দেখার দায়িত্ব তোমার। তো আমি একদিন ফলো করলাম যে ও কি অবস্থা আছে দেখি, প্রায় হাতে করে একটা আমার জন্য 7 আপ নিয়ে আসা, কিন্তু পুরো ইনটেক বোতলটা নিয়ে আসতো না, ও অর্ধেকের বেশি খেয়ে আমার জন্য অল্পখানি নিয়ে আসতো। আমার পাশে বসার সঙ্গে সঙ্গে আমি এটার গন্ধ পেয়েছি। তুমি কি খাইছো? আমার কাছে বারবার সে একই কথা বলছে, সে মেরিন্ডা খাচ্ছে। মেয়েদের গন্ধ এমন হয়। আমি একটু অনুভব করতে পারছি যে এটা নেশা জাতীয় কোনো সেন্ট, যেটা পারভেজের মুখ থেকে এবং শরীর থেকে আসতেছে। ও খাবার খেতে চাইতো না, ও রাত্রে ঘুমাইতো না, ও দিনের বেলা ঘুমাতো, ও অফিসে লেট করে যেত। আমি যখন ডেকে পাঠাতাম তখন অফিসে যেত। আমি আশির সঙ্গে কথা বলতাম, তাকে আমার কাছে কয়েকটা সত্যি কথা বলে যে ও প্রতিদিন রাত্রে নেশা করে বাড়িতে। তোমরা যখন কাজ করতেছিলাম, ওর ভাই আমাকে বাসায়, আমার আগে পছন্দ হয়েছে। তারপরে আমি জানতে পারলাম যে আখি আবারও ফোন দেয় এবং আখির সঙ্গে যোগাযোগ আছে। পারভেজকে আমি যখন জিজ্ঞাসা করি, পারভেজ অস্বীকার করে। শোনো, আমি ঠিক থাকলে পারভেজ আমাকে এটা দিয়ে বোঝাতো যে আখিকে আজকে বলছি, কালকে বলছি, সে আর কখনো ফোন দিবে না। আমি বলছিলাম ওকে যে আখি যদি নেক্সট আর কোনোদিন ফোন দেয়, আমি তাহলে তোমাকে ছেড়ে চলে যাব। আমার বাসায় আমার বোনের জামাই আবার চাকরি ছেড়ে দিয়ে আমার বাসায় চলে আসে, আমার মামা আমার চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। সেদিনকে 1 তারিখ, আমি ওকে ডাকতেছি, ও বলে কি আমি ওর ফোনটা ওপেন করে ঘুরে দেখতে গেছি, আর ওর ফোনটা ওপেন করার সঙ্গে সঙ্গে প্রায় 16-17টা SMS আসে। আখির মেসেজ গুলা থাকে অনেকগুলা, ডক্টর নোমানের থাকে অনেকগুলা। আখি বলছে তুমি জীবনে টাকা ইনকাম করতেছো, টাকাগুলো তোমার নামে তোমার ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখো। তোমার সাথে আমার 2 বছরের রিলেশন, তুমি আমার সাথে এমন করতে পারো না, আমি জানি। তুমি আমার সাথে কখনো বেইমানি করবে না, কারণ ইসলামের দিক থেকে আমরা 2 জনা স্বামী স্ত্রী, তুমি কিভাবে মনিকে বউ বলো। এই SMS গুলো আমি সোজা ওকে না ডেকে দেখাই আমার ছোট বোনের চেয়ে আমার ছোট বোনের জামাইকে দেখাই। পরে আমি ওকে ডেকে আমি SMS গুলো দেখালাম। তোমার মেসেজ আছে, ওর সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল, একটা SMS ও পড়লো না। এগুলো কি? আরে এগুলো কিছু না, আমার সম্পর্কে বলছে আমি কি, তুমি তো আমাকে চেনো, আমি ঠিক থাকলে ঠিক। তারপর আমি মেনে নিলাম। ওর খাবার আমি ওকে রেডি করতে গেছি, দেখি যে এই মুহূর্তে ঘুম থেকে উঠে বেলকুনিতে দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ও কথা বলছে। কোথাও দেখা করি। হ্যাঁ, কাস্টমার কেয়ারে তোমার বিশ্বাস হচ্ছে না?
তো আমি তো আবার বিশ্বাস করলাম। আচ্ছা 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 বেরো বেরো। অডিট আছে লালমোহনের কামরুন্নেসা কলেজে, আমাদের সেখানে যেতে হবে। তো আমি বললাম যে কালকে 2 তারিখ, কালকে বোনদের সবার চাকরির জয়েন্ট ডেট, আর আমার সামনে পরীক্ষা, ঠিক কোথায় করতে তাও জানি না। আমার আইডেন্টি কার্ড এনে দেবে, আমার ফোন ফিল, কোথায় বসবো। এইসব কোনো সমস্যা না, যাবো আর আসবো। তুমি কিভাবে যাবে, কখন যাবে, কখন আসবা? আর লালমনিরহাট কি এখানে? যাইতে যাইতেও তো তোমার অনেকক্ষণ লাগবে। কিছু কাগজ আছে, সেটা আমি কলেজে জমা দিয়ে আবার ব্যাক করব, আর এসে আমি সবার চাকরিটা জয়েন দেব। তো সেই মুহূর্তে ও না খেয়ে চলে গেল বাহিরে, কিন্তু 10 মিনিটের মধ্যে আবার বাসায় এসে পড়লো। ড্রেসিং টেবিলের ভেতর থেকে অনেকগুলো ওর প্রয়োজনীয় কার্ড, ওর ছবি, আইডেন্টি কার্ড পুরাই ফেলতেছিল। আইডিটা পুরোছো কেন? এই যে ডুপ্লিকেট, আমি হাতে থেকে কেড়ে নিয়ে ওর কাছ থেকে রেখে দিই। এলো তুমি এটা সাইন করো। তোমার অ্যাডমিট কার্ড আনতে হলে এটা লাগবে। তো আমি একটা সই দিলাম, বললো যে তোমার ফোন নাম্বারে একজন ফোন দিবে, তোমার অ্যাডমিট কার্ড এসে দিয়ে যাবে। ও যাওয়ার সময় ওর ছবিগুলো শুদ্ধ নিয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে তুমি ছবি নিয়ে কই যাচ্ছ? একটা ছবি দিয়ে যাও। তো ওর অনেক আগেকার ছবি দিচ্ছিল, যেটাতে ওর চেহারা ফেস চেনা যাচ্ছে না। এটা তোমার বোঝা যাচ্ছে না, ভালো ছবি দাও। তখন ও আমাকে একটা ছবি দিতে চাচ্ছিল না, আমি খুব জোর করে ওর কাছ থেকে একটা ছবি নিয়ে রাখছি। যাওয়ার আগে আমাকে বললো যে আমি এসে জয়েন করে দিই, ঠিক আছে? সে যে চলে গেল, বাসায় যাওয়ার আগ থেকে আমার কেমন অস্থিরতা কাজ করতেছে, আমি মানে শান্তি পাচ্ছি না। আচ্ছা শোনো, আমার না খুব অস্থির লাগতেছে, কোনো বিপদ হয় কিনা। তোমার সাথে না ডক্টর নোমান যাচ্ছে, ওনার নাম্বারটা আমার একটু দাও না। ওতে ঠিক আছে, নাম্বার দিয়ে দেবো। একের পর এক টাইম পার হচ্ছে, ঘন্টা পার হচ্ছে, কিন্তু আমাকে সে তার ফোন নাম্বারটা দিচ্ছে না। বাসা থেকে বের হওয়ার পরপরই আমি শুধু বারবার ওটা ফোন দিচ্ছি। রাত 11টা 11:30টার দিকে ফোন দিয়ে জানালো, মনি আমি অ্যাক্সিডেন্ট করছি। বরগুনা জেলার মধ্যে আছি। তুমি বরগুনা গেছো কে? তোমার না লালমনিরহাট প্ল্যানের কথা ছিল। হ্যালো হ্যালো, তো সে মেসেজ দিচ্ছে, মনি আমার কাছে একটা টাকাও নেই, মেজদুল্লাহ ভাইয়ের কাছে ফোন দাও। সে টাকা পাঠাতে চাইলেও টাকা দিচ্ছে না কেন? ও বরগুনা হসপিটালে আছে, ওর টাকা নাই। অবশ্য আমি আসতেছি, তুমি বরগুনাকে কেন গেলা? তুমি তো বরগুনা তো এদিকে, তুমি তো লালমনিরহাট যাচ্ছ। পরে আবারও তখন মেসেজ চেঞ্জ হয়ে গেল, মেসেজের ভাষা। তখন আমাকে দিল যে লালমনিরহাট, সেখানে আমি আসি। তখন আমার পাশ থেকে আমার মামা আর আমার বোনের জামাই বলছে, মামা ব্যাপারটা তোমার কাছে ফাইন লাগতেছে না, তাই তো তোমাদের ভুল করতে যাচ্ছে। আর পারভেজ তোমাকে মিথ্যা কথা বলতেছে, কারণ ও একবার বরগুনা বলছে, একবার বলছে লালমনিরহাট। যে এই দেখো বরগুনা কোথায়, আর এই দেখো লালমনিরহাট কোথায়। তখন আমি সন্দেহ করলাম, চিন্তা করো এই ভুলগুলো এই তখন আমি মিলাই দিলাম যে নিশ্চিত টাকা নিয়ে পালাইছে। তোমার কাছ থেকে টাকা লয়ে গেছে। আমার মেজদুল্লাহ ভাইয়ের ছোট বোনের জামাই গাইবান্ধা থানার ওসি, সে খোঁজ নিল যে কোনো রকমের অ্যাক্সিডেন্টই হয়নি, কেউ মারা যায়। তো তখন আমি আগে অফিসে গেছি, ওরা বললো পারভেজ নামে এখানে কেউ চাকরি করে না। পরে ডক্টর নোমানের কথা বললাম, তাকে তো অফিস থেকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। আপনার হাজবেন্ড 2 নম্বর কার্ড বানায়ে সবার কাছে বলে বেড়াচ্ছে সে জাতীয় ইউনিভার্সিটিতে চাকরি করে। আমি তো বাসা থেকে চলে আসবো সেই মুহূর্তে জানতে পারলাম বাসা ভাড়া বাকি, তারপরে চাউলের দোকানে বাকি করে রাখছে। আমি এগুলো কিচ্ছু জানি না। সেদিনকেই জানতে পারলাম যে এটা আমাদের ভাড়া করা বাসা, আমি জানতাম না। আমাকে বলছিল যে এটা আমাদের কোয়ার্টার, অফিস থেকে দিছে। আমার কানি দাবা নিয়ে একটু খুঁজতে গেলাম, কাজীর নামা যেই আমার কাজীর নাম ছিল সেখানে আমরা কন্ট্যাক্ট করে দেখি সেই কাজী নামে কোনো লোকই নেই। আমি কি ওর কোনো জন্মের শত্রু ছিলাম না? আমার বাবা মা ওদের সাথে শত্রুতা করছে কোনো কারণে না। আমি কোনো কারণে খুঁজে পাই না যে কেন আমার সাথে এমন করছে। আমার বিয়েটা সেটাও যে ভুয়া ছিল আমি কখনোই জানি না। আমার বিয়েটাও মিথ্যা বিয়ে করছে, যে সেটা বিয়ে না, শুধু শুধু আমাকে ইউজ করছে।